না, এটা আপনারা বলতেছি যে এলাকায় এটা ভাইরাল জাতীয় হয়ে গেছে, সবার মুখে মুখে যে ডিবিতে ইয়াবা সহ আসামি ধরে ছেড়ে দিছে। যে আমার সাথে যে ঘটনাগুলো ঘটছে কোনো সাংবাদিকের সাথে যেন এমন ঘটনা না ঘটে। পুলিশ কর্মকর্তারা তাকে হয়রানি করছেন এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেছেন। আইন আর প্রশাসনের কর্মকর্তারা যখন বড় বড় অপরাধের সামিল হয়ে পড়ে, তখন সাধারণ মানুষের বিশ্বাস আর ভরসার জায়গাটা কতটা ভয়ানক হতে পারে সেই বাস্তবতায় উঠিয়ে এনেছে অপরাধ বিচিত্রার অনুসন্ধানী দল। আমাদের এবারের অনুসন্ধান খুলনা। এরশাদ শিকদারের ভয়াবহতা আজও মানুষ ভুলতে পারেনি। বিভিন্ন টর্চার সেন্টার এটা সেটা করে রাখছে। না, এমন কিছু ওখানে নাই। এই মন্দিরে এখানে বসে ডাকলো, আমি গেছি। কে ডাকলো? এরশাদ শিকদার আমার ডাকতেছে, আমি গেছি, বলে আমাকে তোমার যাইতে হবে, অপারেশন যাইতে হবে। আমি না, আমি পারবো না, আমি যাইতে পারবো না। হ্যাঁ, বান আমার বান্ধে ফেলাইলো, বান্ধে ফেলাই দিয়ে আমার দিকে হাত একটা কাঠের বাই থইয়া একটা তালা কাঠাই দিয়ে কাটিয়ে ফেলাইছে, তারপর পাথর দিয়ে আবার এই পাও এই যে শেষে ফেলাইছে, পাওয়া ভাঙ্গা আমার। সেই এরশাদ শিকদারের রাজত্ব শেষ হওয়ার পরেও যেন সাধারণ মানুষের মাঝে আতঙ্ক কমেনি। অন্যায় অপরাধ যেন দিন দিন বেড়েই চলেছে। তবে এই সকল অন্যায়ের সাথে জড়িয়ে পড়ছে স্থানীয় প্রশাসনের কিছু কর্মকর্তারা। প্রতিবাদ করতে গেলেও মাশুল গুনতে হয় স্থানীয় সংবাদকর্মীদের। সংবাদ প্রকাশ করতে গেলেও অনুমতি নিতে হবে খুলনা ডিবি পুলিশের কতিপয় সদস্যদের কাছ থেকে। আজ অনুসন্ধানী পর্বে তুলে ধরব খুলনার কতিপয় কিছু ডিবি সদস্যদের নিয়ন্ত্রণে চলছে হরেক রকমের অবৈধ ব্যবসা। অনুসন্ধানে উঠে আসে খুলনা শহরে মৃত গরুর মাংস বিক্রি করে থাকেন একটি মহল। এই আমরা চাই যে সুষ্ঠু সমাধান, আর মরা গরু যেন আমাকে বাজারে না বিক্রি হোক, আর এই যে বিক্রি করছে তার একটা আইনগত একটা ব্যবস্থা। তবে এই মহল প্রায় ডিবি পুলিশের কাছে ধরা পড়ে থাকেন, কিন্তু তাদেরকে যেতে হয় না জেলে, দিতে হয় না কোনো জবাবদিহিতা। একে একে 4টি ড্রাম ভর্তি মৃত গরুর মাংস ধরা পড়ে খুলনা জেলা ডিবি পুলিশের হাতে। কিন্তু যেখানে বসে ধরা পড়ে সেখানে বসেই টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় মৃত গরুর মাংস সহ আসামিদেরকে। সেদিনের কথাই শুনবো এক প্রত্যক্ষদর্শীর কাছ থেকে। মরা গরুর কথা এটা আমি শুনছিলাম, আমার এক চাচারে মারধরও করছিল, সে নাকি এরকম মরা গরু রাত্রে ধরছে, ধরার পরে তিনি এই কথা মানুষের বলছে, বলার পরে যাদের নাম বলিছে তারাই আবার আমার সেই চাচারে মারছে। টাকা পয়সার কথা এটা আমি শুনিনি, কিন্তু আমার চাচা বলিছে যে এরকম 1-1.5 লাখ টাকার বিনিময় তাদেরকে ছেড়ে দিছে। শুধু এখানেই থেমে নেই খুলনার ডিবি পুলিশের সদস্যরা। 15 এপ্রিল 2024 খুলনার চৌরাস্তা বালুর মাঠে বিকেলে গিয়ে তল্লাশি করে 3 জনের কাছ থেকে কয়েক পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পেয়ে তাদেরকে কয়েক ঘন্টা বালুর মাঠে আটক রেখে রফা করে টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে। এমন একটি সত্যকেও ধামাচাপা দিয়েছে তারা। এমনটাই এলাকার সবার মুখে মুখে। ইয়াবানে এটা আমাদের গ্রামে পরিচালিত হয়েছে যে ডিবি পুলিশে নাকি ধরছে। হ্যাঁ, কাকে ধরছে? ধরছে হচ্ছে আলামিন, বাবু, আর হচ্ছে কামাল। ধরার পরে তারা নাকি কিছু টাকা পয়সা দিয়ে ছাড়ায় আসছে। হ্যাঁ, এই জিনিসটাই ভাইরাল হয়েছে আমাদের এলাকায়, এবং সবাই প্রতিনিয়ত যারাই আছে সবাই এই একই কথাই বলে বা বলছে। স্থানীয় এক সাংবাদিক জানতে পারে উক্ত ঘটনাটি। সেই সুবাদে কিছু তথ্য সংগ্রহ করার জন্য একটি পোস্ট দিয়েছিলেন সাপ্তাহিক অপরাধ বিচিত্রার এবং দৈনিক বাংলাদেশ সমাচার ও দৈনিক ঘোষণার খুলনা প্রতিনিধি মোহাম্মদ রিয়াজউদ্দিন। পোস্টটিতে সাংবাদিক লিখেন, গতকাল রূপসার জাবুসা চৌরাস্তা থেকে মরা গরুর মাংসের মতো ইয়াবাসহ 2 জনকে আটক করে মোটা অঙ্কের টাকা খেয়ে আসামি ছেড়ে দিল। এরা কারা? এই পোস্ট দেওয়ার পর থেকেই যেন স্বাভাবিক জীবন ব্যাহত হতে থাকে সাংবাদিক রিয়াজউদ্দিনের। তবে অত্র এলাকার একাধিক লোকের ভাষ্য অনুযায়ী ধৃত 3 জনই ছিল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সিন্ডিকেট প্রধান রাজু বাহিনীর রাজু শেখের লোক। তাছাড়া এই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রনি শেখ
কমান্ডো প্রধান জিয়া মোল্লা ও মানিক বাহিনীর লোক। একের পর এক ফোন কল আসতে থাকে খুলনা ডিবি অফিস থেকে রিয়াজউদ্দিনের নম্বরে। প্রথমে ডিবি পুলিশের এসআই রাজকুমার কল দিয়ে কেসিসি মার্কেটে দেখা করার জন্য জানায়। তুমি আমার সাথে সাক্ষাৎ করবা, আসতে পারবা কেসিসির সামনে? আচ্ছা দেখি, আমার একটু কাজ আছে। আপনি কতক্ষণ আছেন? আমি আছি তো, বাইরে যাবো তো, এজন্য তোমার কথা বলে তো বাইরে যাবো। ও, এমনি কোনো প্রেশার নাই? না এই বিষয়টা নিয়ে একটুখানি দরকার, জানা দরকার যে আসলে কারা। সাংবাদিক রিয়াজউদ্দিন উক্ত স্থানে না গেলে এক প্রকার হুমকি দিতে থাকেন ডিবি পুলিশের এসআই রাজকুমার। আসবা? আমি বিকালের দিকে আসি ভাই, আত্মীয় স্বজনের বাড়ি। তাহলে তো দেরি আছে। মাথাভাঙ্গা তো বেশি দূর না, মাথাভাঙ্গা তো তোমার শহর তো বেশি দূর। আমার সমস্যা হলে দেখেন, আমি খুব বিপদে আছি ভাই। আমি তো বললাম তোমার সমস্যা হবে না, এটা একটু আমার একটু ক্লিয়ার করেন। আমি প্রয়োজনে আচ্ছা তুমি কি চাও? আচ্ছা আমি বলি, তুমি কি চাও যে আমার উপকার হোক? অবশ্যই। তা আপনি তো ফোনে যা বলতেছেন, আমি তো মনে করেন যে সব সেভাবে সেটাই বলতেছি। কোনো উপায় না পেয়ে তিনি তার প্রথম সংবাদদাতা সুমন শেখকে সাথে নিয়ে ডিবির দেয়া কেসিসি মার্কেটের সামনে যান। সেদিনের ঘটনাই শুনেছিলাম সুমন শেখের কাছ থেকে। ওনাদের হাত পা ধরে অনুনয় বিনয় করছি যে স্যার এই পর্যন্ত যাই হয়েছে, মনে করেন আপনি আমাদের বড় ভাই, আমি আপনাদের ছোট ভাই, আজকের মতন আমাদের এই পর্যন্তই ক্ষমা করে দেন। সে একটা সাংবাদিক ভাই, আমি সাধারণ মানুষ, দিন মজুরি খেটে খাই। একের পর এক মানসিক অত্যাচার শুরু করেন ডিবি ইন্সপেক্টর নাসির উদ্দিন, এসআই ইমরুল করিম, এসআই আলামিন, এসআই রাজকুমার। সেদিনের সেই ঘটে যাওয়া ঘটনার সত্যতা প্রমাণে লাঞ্ছিতের ঘটনাটি এসপি অফিসের ৩য় তলা ও সামনের চিত্র কেসিসির মুখের দিকে, অর্থাৎ জেলা সিসিটিভি ফুটেজ চেক করলে সব কিছু দৃশ্যমান হয়ে যাবে। শুনবো সাংবাদিক রিয়াজউদ্দিনের কাছ থেকে। বিষয় আমার সাথে যে ঘটনাগুলো ঘটছে এটা হলো, ইতিপূর্বে আমি একাধিক নিউজ করেছি ভূমিদস্যু, চাঁদাবাজ এবং শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে। তো তাদের বিরুদ্ধে পুলিশে অ্যাকশনে যায় না। আমি অভিযোগ করেছি আমার বাড়িতে হামলা করছে, তো কোনো বিষয় তারা না, তার কারণ হলো ডিবি পুলিশের তারা হলো সোর্স। একের পর এক হুমকি দিতে থাকেন ডিবি সদস্যরা। সুকৌশলে ডিবি পুলিশের এএসআই রাজকুমার আমাকে ডাকার পরে আমাকে সুকৌশলে নিয়ে যে আমাকে মারতে যান এবং আমাকে বিভিন্ন ঘাট ধাক্কা দিতে যান। যে আপনার ডিবি পুলিশের ইন্সপেক্টর নাসির উদ্দিন আমাকে বলে, কুত্তার বাচ্চা, হাত দিগুটি ভেঙে পুঙ্গার মধ্যে ঢোকাই দিয়ে অস্ত্র দিয়ে চালান দিলে বুঝতে পারবে আমরা কি জিনিস। সেকেন্ড অফিসার শেখ ইমরুল করিম বলেন যে আমি পদ্মার অন্তরালে থেকে কাজ করি, আপনি যদি না আসেন আমি নিজে আসবো। আমি অনেক কাকতি মিনিত করি এবং আমার সাথে থাকা সুমন শেখ তাদের পায়ে জড়াই ধরে এবং অনেক কাকতি মিনিত করার পরেও তারা রেহাই দেয়নি। সর্বশেষ সেখান থেকে আমি বাসায় সত্য সাপেক্ষ আমাকে বাসায় পাঠায়। বাসায় যে পরদিন সাংবাদিক নেতা নিয়ে অফিসে আসবি, আমাকে তুই তরকারি, আমাকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করে এবং তাদের সোর্স দিয়ে আমাকে মেরে ফেলবে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনিক কর্মকর্তা দিয়ে আমাকে হেনস্থা করবে এবং একাধিক মামলা জড়াবে বলে করে হুমকি দেয়। এরপর যেতে চাই একটু ভিন্ন দিকে। 12 মার্চ রাত আনুমানিক 8টার দিকে রূপসা থানাধীন খানজাহান আলী ব্রিজ থেকে বাগমারা এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে তরিকুল ইসলামের ব্যবহৃত সুজুকি জিক্সার নীল রঙের একটি গাড়ি চুরি হয় এবং এই চুরি হওয়ার পরে আইনি সুবিধা পেতে সেদিন রূপসা থানায় একটা অভিযোগও দায়ের করেন তরিকুল ইসলাম। মোটরসাইকেল আমাকে 12 তারিখে নিয়েছিস, আর কিটা ছিল স্যার? রবিউল ছিল। রবিউল গাড়ি নিছে। রবিউল আরেকটা মোটরসাইকেল চালাইছিল না? না, রবিউল আর আমি এক মোটরসাইকেল ছিলাম। এক মোটরসাইকেল ছিল। রবিউল হচ্ছে কোট করা ছিল। আর তুই রবিউলের গাড়ি চালাইছিস আর আমাকে এটা রবিউল নিছে। হ্যাঁ গেল। গাড়ি নিয়ে তুইছিস কোন জায়গায় এখন? প্রথম মাথাভাঙ্গা ছিল গাড়ি, যেদিন গাড়ি নিয়েছিল। এই মাথাভাঙ্গা নদীর ওই পার নাই? হ্যাঁ নদীর উপর। মাথাভাঙ্গা থেকে তারপর ওই গাড়ি নিয়ে গেছিলাম আমি বাড়ি থেকে না সজলে বলছিলাম যে গাড়িটা রাখ, আমি কদিন পর আসতেছি। তো সেই গাড়ি এখন সজলের কাছে আছে। সজলের কাছে আছে? সজলের বাড়ি কই? রঘুনাথপুর।
অভিযোগ দায়েরের পরে গাড়ি এবং চোর পুলিশের কাছে ধরা পড়লেও বর্তমানে চোর জেল হাজতে আছেন নাকি বাহিরে আছেন এবং জেলে থাকলেও কি মামলায় তিনি জেলে আছেন সেই ব্যাপারে অনেকবার তথ্য চাওয়া হলেও কোনো তথ্য পাওয়া যায়নি। আপনার নাম কি? মোহাম্মদ আলামিন শাহ। আপনার কি হয় তরিকুল? আমার ভাই বন্ধু, একই জায়গায় থাকি। ডিবি অফিসে যখন চোর ধরা হয়েছিল তখন কি আপনি ছিলেন এখানে? জি, চোরের সাথে আমরা গেছি এখান থেকে। রবুলের বাসায় গেছি, রবুল ছিল না, ওর মা ওর বউ ওরে নিয়ে আমরা ডিবি অফিসে গেছি। ওইখানে বসে অফিসারের সাথে ও স্বীকার করছে মোটরসাইকেল যে চোর, এই মোটরসাইকেল চোরকে তো আপনারাই ধরার পরে পুলিশ আসছিল। জি, প্রথমে আসছে ডিবি। ডিবি আসার 2 মিনিট পরেই পুলিশ আসছে। ও বলছে যে ওর সাথে সুমন ছিল। সুমন একটা জ্যাকেট পরা ছিল, একটা গাড়ি নিয়ে আসছে, ওইটা চালাইছে রবুল চালাইছে। যে গাড়িটা আমাদের নিচে জিক্সার, ওই গাড়িটা হলো রবুল চালাইছে। চালাই নিয়ে গেছে ওরা, প্রথমে মাথা ভাঙ্গাইছিল, ওইখান থেকে ওই গাড়ি ফুলতলায় নিয়ে গেছে। সব কিছু ওই চোরে নিজে স্বীকার করছে যে গাড়ি ফুলতলায় জগন্নাথপুর আছে, ওইখানে আমার নিয়ে চলেন, আমি ওর বাসায় দেখাই দেবো, গাড়ি ওর কাছেই আছে। পরে ডিবি রাত্রে 9টার দিকে ওরে নিয়ে অভিযানে গেছে। আমরা জাতি চাইছিলাম, নেয়নি আমাদের, যে অফিসার নিষেধ করছে। ঠিক আছে, ওরা রাত্রে চলে গেছে, যাই আমাদের গাড়ি পায়নি, ওই চোর সহ নিয়ে গেছে, অন্য একটা গাড়ি উদ্ধার করছে। আর ওই রাত্রে আমরা যোগাযোগ করেছি যে গাড়ি পাইছেন আমাদের, কারণ তোমাদের গাড়ি পাইনি, অন্য একটা গাড়ি পাইছি। পরে রবুলের মা, রবুলের বউ ওইখানে ছিল। তারপরে পরের দিন নাকি শুনলাম যে তাদের ছাড়িয়ে দিয়েছে রবুল আর রবুলের মা, রবুলের বউ। চোর আপনাদের সামনে কি স্বীকার করেছে যে আপনাদের গাড়ি আমরা নিছি? হ্যাঁ। কি গাড়ি তা বলেছে? হ্যাঁ, সুজুকি জি বলেছে যে সুজুকি জিক্সার গাড়ি নিছি ভাই, আমরা গাড়ি আমাদের আছে, আমি একদিন চালাইছিও, পরে আমি গাড়ি ফুলতলায় যাই দিয়েছি। এ ব্যাপারে কি আপনার আইনের আশ্রয় চাচ্ছেন? জি। এসআই রাজকুমারের সাথে কথা হয় অপরাধ বিচিত্রার সাথে। জানতে চাওয়া হয় সেদিন কেন দেখা করতে বলা হয়েছিল সাংবাদিক রিয়াজউদ্দিনকে। আমাদের অফিসার আসতে বলছিল, আমি বলবো ওখানে আসতে বলো তো, কোথাও কথা বলবো। হ্যাঁ, এই তারপর ওকে কল দিচ্ছিলাম, ও আসছিল সন্ধ্যার পরে। আচ্ছা, তারপরে ওই যে একটা বিষয় নিয়ে যে ফেসবুকে লেখালেখি করছিল, এই বিষয়ের সাথে কথা বলছিল। আমি আমাদের আলামিন স্যার ওখানে কথা বলছিল, আমাদের অফিসে নিয়ে গেছিল। ওরা ওই সময় বলছিল আর কি, আমার চার দোকানে যখন কথা হলো, তা বললাম তুমি একটা বিষয় না তুমি লেখো, তারপরে বিদ্যুৎ থাকা লাগবে। তোমার একজন বললো সে শুনছে আরেকজনের কাছ থেকে, তার মানে সেটা নিজে কেন শুনছে তাও তো না। আচ্ছা আচ্ছা, কথা একজনের বললো তুমি ঠিকঠাক করে লিখে ফেলে দাও, এটা কি মানে কেমন দেখায়? আচ্ছা, তারপরে ওর কাছে নাকি আমি তো কেসিসির এখানে বসা, আলামিন স্যার ভিতরে নিয়ে গেছিল তো আমাদের অফিস সামনে গেল, ওখানে নিয়ে মানে অফিসার কথা বলছিল, আর ওর আইডি কার্ড নাকি রাখছিল। ঠিক আছে, এখন তুমি কাছে 2জন লোক নিয়ে আসো আমাদের অফিসে, আইসে অফিসার কথা বললো, তুমি আসার পরে তোমার কাজটা নিয়ে গিয়ে। আচ্ছা, আসলে আপনার কাছে কি মনে হয়, একটা কি আসলে আইন পরিপন্থী, মানে একজন সাংবাদিকের আইডি কার্ড? এখন আমি বলি, একজন আমার সিনিয়র অফিসার যেটা প্রফেসর, তার ব্যক্তিগত বিষয় সে জানে। এখন যাই হোক, কিছু না কিছু বলছে, ভিতরে বলতে পারে না। এই সকল অভিযোগের ভিত্তিতে আমাদের সাথে কথা হয় ডিবি ইন্সপেক্টর নাসির উদ্দিনের সাথে। এটা আমার জানা নেই, সাথে কি একটা বিষয় নিয়ে এসআই আলামিনের কাছে জানতে চাওয়া হয়, জাবুসা কেন পুরো খুলনায় আমার লোক আছে, আমি যদি চিন্তা করি তুই শেষ হয়ে যাবি, আমার লোকেরা তোকে খেয়ে ফেলবে, এইরকম কথা তিনি বলেছিলেন কিনা। কল দিয়েছিলাম বলতে যে হ্যাঁ, তার সাথে কথা হয়েছিল, সে আসছিল আমাদের এখানে, তার ভিত্তিতে এই বিষয়ে একটা বিষয় নিয়ে কথা হয়েছে। আচ্ছা, যাই হোক, বিষয়টা তো একটা ইসের ভিতরে আছে। আপনারা আমাদের বিষয়ে এখানে অনেক নিউজ করছেন, আমি তো সার্ভিস সঙ্গে কথা বলে আপনার সঙ্গে কথা বলি ভাই। যে বিয়ের বিষয়ে সাংবাদিককে ডেকে নিয়ে গেছিল সেটা এরকম না। সে তার কাছে জিজ্ঞেস করা হলে সে আসছিল, কথা তার কথা হয়েছিল এই বিষয়টা নিয়ে। সেটা তাই আমি একটু আমার সার্ভিসের কথা বলে আমরা আপনাকে জানাচ্ছি। এরপরে আমরা যোগাযোগ করি এসআই ইমরুল করিমের সাথে। সেদিনের ঘটনার ব্যাপারে জানতে চাওয়া হয়। ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছিল, এরকম একটা বিষয় আসলে সবার এলাকায় গুঞ্জন চলতেছে, আসলে এই ব্যাপারটা কি আপনি জানেন? গুঞ্জন চলতেছে সে বিষয়ে আপনি এসে তদন্ত করেন। আচ্ছা, আপনি গুঞ্জন চলতেছে, আপনি তদন্ত করেন। ঠিক আছে, আপনাদের পেট কি আছে, তদন্ত করেন।
টর্চার করেছিলেন এক সাংবাদিককে নিয়ে, অভিযোগের ভিত্তিতে জানতে পারছেন? হ্যাঁ। কমপ্লেন তো করেছেন, তো আর কি, সাংবাদিককে কেউ অত্যাচার করেছে? মানে এই যে সমস্ত কথা, মানে সত্যটা কি, এই যে ধরো জিজ্ঞেস করতে উপায়ন্ত না পেয়ে সাংবাদিক রিয়াজউদ্দিন খুলনা শহর ছেড়ে ঢাকাতে আসেন এবং ঢাকা প্রেস ক্লাবের সামনে সাংবাদিক নেতাদের নিয়ে মানববন্ধন করেন। খুলনা থেকে রিয়াজউদ্দিন সাংবাদিক, বিভিন্ন পত্রিকায় কাজ করেন, অপরাধ মিশ্র কাজ করেন, সেও আজকে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। সেখানে পুলিশের কিছু অসাধু পুলিশ কর্মকর্তা তাকে হয়রানি করছেন এবং তিনি স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর আবেদন করেছেন এবং সেই সমস্ত অসাধু পুলিশ কর্মকর্তারা এই সাংবাদিককে হয়রানি করে চলছে। সাংবাদিক রিয়াজউদ্দিন বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর খুলনার সেই 4 ডিবি সদস্যদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। রক্ষক যখন ভক্ষক হয় তখন দেশের আইন ও সংবিধান সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হবে, এটাই স্বাভাবিক। আপনার আশেপাশে থাকা অপরাধ সম্পর্কে আমাদের তথ্য দিন। সুস্থ থাকুন, সুন্দর জীবন গড়ে তুলুন। এই আশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আবার হাজির হব নতুন কোনো অপরাধ নিয়ে। আল্লাহ হাফেজ। অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।